আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 10-এর 5 নম্বর স্কুলটা, সেটা হলো ফিজিক্যাল সায়েন্স টিচার। এটা 157 থেকে 159 পেজের মধ্যে আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ক্লাস 10-এর প্রত্যেকটা ছাত্রছাত্রী আমার এই ভিডিওতে উপকৃত হবে। দেখে নাও, ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। প্রত্যেকে আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বেল বাটনে অবশ্যই ক্লিক করবে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলে এসো আজকের যে প্রথম প্রশ্নে। ওজোন স্তর দেখে নাও। ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি? মনে রাখতে হবে, এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে। অপশান ডি হলো সিএফসি, মানে ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন গ্যাস ধ্বংসের জন্য মেন দায়ী। কোন উষ্ণতায় গ্যাসের বেগ শূন্য হয়? গ্যাসের বেগ শূন্য হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে -273°C। তারপর দেখো, এসটিপিতে 0.01 মোল অণুর সংখ্যা কত? এটা আমরা কি বলবো দেখে নাও। এসটিপিতে 0.01, এটা অণুর সংখ্যা কত হবে? এটা আমরা অপশান ডি বলবো। অপশান ডি। কেন একটু দেখে নাও। একের দাগের এইটা, তাহলে একের দাগের 3-এরটা 1 মোল মানে আমি বলবো 6.022 × 10⁻23। আর 0.01 মোল, এটা মানে হলো 6.022 × 10⁻23 × 0.01। 0.01 মানে আমি বলবো 6.022 × 10⁻23। এটা 100 হবে, 1/100। 1/100 করলে তাহলে 6.022 এটা মানে 10⁻2, তাহলে আমরা বলবো 10⁻1। তাহলে 10⁻23 - 2, তাহলে এটা 100 দিয়ে ভাগ হয়ে যাবে। 100 দিয়ে ভাগ করলে তাহলে এটা কত হবে? 100 মানে 10⁻2, তাহলে আমরা বলবো 23 - 2, 23 - 2 মানে 21। তাহলে অ্যান্সার হবে এইটা। তারপর দেখো, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান কত? আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান আমরা কত? 0 বলবো। দিনের বেলায় আকাশকে নীল দেখায় আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। মনে রাখতে হবে বিক্ষেপণ। অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে? সৎ এবং বিবর্ধিত হবে। তারপর দেখো, তড়িৎ ক্ষমতা, বিভব প্রভেদ, রোধ, এদের মধ্যে সম্পর্ক কি? তড়িৎ ক্ষমতা, বিভব প্রভেদ, রোধের মধ্যে সম্পর্ক অপশান এ হবে। PR = v², অর্থাৎ P = v²/r। P = v²/r, এটা কোন অপশানটা হবে? এটা অপশান এরটা হবে। তাহলে PR = v² বা P = v²/r। তারপর দেখো, 1 BOT সমান কত জুল? 1 BOT সমান, এটা মনে রাখতে হবে, 3.6 × 10⁶ জুল। তারপরে নিউক্লিয় রিঅ্যাক্টরের চুল্লিতে মডারেটর হিসাবে আমরা কি ব্যবহার করব? মডারেটর হিসাবে আমরা ভারী জল ব্যবহার করি, ভারী জল D2O। মেন্ডেলিভের পর্যায় সারণীর অনুপস্থিত ছিল সেই শ্রেণীটি কোনটা? সেটা অবশ্যই মনে রাখবো, 0 শ্রেণী। প্রদত্ত কোনটির আণবিক ভরের কথা বিচার্য নয়? প্রদত্ত কোনটির আণবিক ভরের কথা প্রযোজ্য হয় না? সেটা NaCl, সোডিয়াম ক্লোরাইড। অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে
যদি হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত কত হবে, এটা হলো 2:1। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস পাঠানো হয় তাহলে সোডামাইড, তাহলে সেটা হলো উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে সেটা সোডামাইড অর্থাৎ Na2 উৎপন্ন হবে। বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট আমরা বলবো অ্যালুমিনিয়াম আকরিক। বক্সাইট হলো আমরা বলবো অ্যালুমিনিয়ামের আকরিক। ইথানলের উপস্থিত জৈব যৌগের কার্যকারীমূলক, ইথানল মানে OH, ইথানল মানে আমরা বলবো OH। বায়ুমণ্ডলে কোন স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। অথবা প্রশ্ন আছে, বায়োগ্যাস উৎপাদনের মূল ব্যাকটেরিয়ার দায়ীকে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কয়লার তাপন মূল্য বলা আছে 30,000, কয়লার তাপন মূল্য 30,000 কিলোজুল পার কেজি। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝাচ্ছে যে 1 কেজি যদি কয়লা পোড়ানো হয়, 1 কেজি কয়লা পোড়ালে 30,000 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তারপর দেখো এই বিবৃতিটা সত্য না মিথ্যা। চার্লসের সূত্রে ভিটি লেখচিত্রের প্রকৃতি সরলরেখা, অবশ্যই সরলরেখা। 300 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিন কোনটা বেশি? 30, কারণ 30-এর সঙ্গে 273 যদি যোগ করি তাহলে যোগ করলে 303 হবে। তাহলে 303 কেলভিন আর 300, তার মধ্যে বড় কোনটা? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখে নাও প্রসারণ গুণাঙ্কের একক। উষ্ণতার উপর নির্ভরশীল। এটা অবশ্যই যে কোনো প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তারপর আয়তন প্রসারণ গুণাঙ্ক, সমস্ত প্রসারণ গুণাঙ্ক তার উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার এককের উপর নির্ভর করে। এটা সত্য। স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু -1। তাহলে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স? আমরা উত্তল লেন্স ব্যবহার করব। বিপদ সংকেত হিসাবে আমরা লাল রং ব্যবহার করি। ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে তর্জনী আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে। তারপর দেখো বার্লোচক্রে কোন শক্তি? বার্লোচক্রে আমরা বলবো তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি বা তড়িৎ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। এখানে মনে রাখতে হবে যে ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম কি? এটা ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত, সেটা বিটা রশ্মি বা বিটা কণা। তারপরে দেখো তেজস্ক্রিয় মৌলের খনিতে পাওয়া যায়, সেটা আমরা হিলিয়াম বলবো। ছক আছে স্তম্ভ মেলানো। ক্ষার ধাতু এর উত্তরটা হবে আমরা বলবো পটাশিয়াম। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, এটা আমরা বলবো রেডন। তীব্রতর ধনাত্মক মৌল, এটা সিজিয়াম। জলের অণুতে উপস্থিত বন্ধন সমযোজী বন্ধন। তারপর দেখো দুটো অধাতব পরমাণুর মধ্যে আমরা সমযোজী বন্ধন দেখতে পাই। তড়িৎ কোষে যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ সঙ্গে যুক্ত তাকে আমরা অ্যানোড বলবো। তারপরে অথবার প্রশ্ন আছে, তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য এমন একটি পদার্থের নাম Hg মানে পারদ। তারপর জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন গ্যাসটি নীল শিখায় জলে, এটা অবশ্যই ক্যাথোডে উৎপন্ন হয়, সেই গ্যাসটার নাম হলো হাইড্রোজেন। তারপরে হলো নেজলার বিকারক, এটা আমরা পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ K2Hg(I4) পটাশিয়াম আয়োডাইড, এটা আমরা 120 পেজে পাবো। অর্থাৎ নেজলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইড এর জলীয় দ্রবণ। এটা হলো যদি অ্যামোনিয়ার সংস্পর্শে আসে তাহলে বাদামি বর্ণ ধারণ করে। অর্থাৎ অ্যামোনিয়াকে শনাক্ত করতে এটা হলো আমরা নেজলার বিকারক ব্যবহার করি। পুরনো তৈলচিত্রে বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে আসলে কালো হয়ে যায়? H2S, হাইড্রোজেন সালফাইড। তারপরে দেখো ধূময়মান সালফিউরিক অ্যাসিড রাসায়নিক নাম হলো পাইরোসালফিউরিক অ্যাসিড।
পাইরোসালফিউরিক অ্যাসিড। কোন অজৈব যৌগ থেকে সর্বপ্রথম পরীক্ষাগারে ইউরিয়া উৎপন্ন হয়? এটা অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া উৎপন্ন হয়। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন, C2H4, এটা ইথিলিন। আর 4 কার্বনযুক্ত পরমাণু, 4টি হাইড্রোজেন পরমাণুযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হলো CH4 বলবো। দেখে নাও তারপরে স্থিতিশীল উন্নয়নের 2টি প্রয়োজনীয়তা লিখছে বলছে। আমরা দুয়ারি গাঙ্গুলি মাইতি পেজ নাম্বার 6 অবশ্যই পেয়ে যাব। স্থিতিশীল উন্নয়নের 2টি উপায়। স্থিতিশীল উন্নয়ন করার দুটো প্রয়োজনীয়তা। একটা হলো ব্যবহারটা, মানে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারটা আমরা সুনিয়ন্ত্রিতভাবে করতে পারবো, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা মানে পরবর্তী প্রজন্মের জীবনযাত্রা কিন্তু খুব ভালো হবে, এটাই কিন্তু এর প্রয়োজনীয়তা। তারপর দেখো, গভীর জলাশয় থেকে গভীর জলাধারের তলদেশ থেকে বায়ু বুদবুদ ওপরে উঠল, তাহলে আয়তন বাড়ছে কেন? তাহলে যখন নিচে ছিল, এটা আমরা পেজ নাম্বার 12তে পেয়ে যাব। তাহলে যখন নিচে ছিল তখন তার চাপ কম ছিল, আয়তন কম ছিল। যখন ওপরে উঠছে তাহলে নিচে যখন ছিল তখন চাপ বেশি মানে আয়তন কম। আর যখন ওপরে উঠছে চাপ কম, তাহলে আয়তন বেশি। কারণ এখানে ধরে নেওয়া হয় যে বয়েল সূত্র প্রযোজ্য হচ্ছে। তাহলে বয়েল সূত্র প্রযোজ্য হওয়ার জন্য তাহলে এখানে আমরা বলতে পারবো T সমান কনস্ট্যান্ট, তাপমাত্রা কনস্ট্যান্ট, তাহলে বয়েল সূত্র প্রযোজ্য হচ্ছে। এখানে আমরা বলবো যে V প্রপোর্শনাল 1/P, তাহলে চাপ যখন কম তখন আয়তন বেশি, সেজন্যই বড় হচ্ছে। তো এটা তোমরা দেখতে পাবে পেজ নাম্বার 12 দেখে নেবে। তারপর দেখো, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসগুলিতে বিচ্যুতির কারণ, এটা পেজ নাম্বার 19 পেয়ে যাবে। তারপর দেখো, আলোর প্রতিসরণের লম্ব আপতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কেন, দেখে নাও। লম্ব আপতন মানে আয়ের মানটা আমরা কত, 0 ডিগ্রি বলবো। আয়ের মান 0 ডিগ্রি মানে আর এর মান আমরা 0 ডিগ্রি বলবো। তাহলে এবার দেখো, তাহলে মিউ সমান আমরা জানি সাইন আই বাই সাইন আর। তাহলে এই যে সূত্রটা, এই যে স্নেলের সূত্রটা, মানে এখানে কোনো প্রয়োগই হচ্ছে না, দুটোই শূন্য। তাহলে মিউ এর মান 0। একটা মাধ্যমে মিউ নেই, এটা হতে পারে না। তাহলে এই জন্য কিন্তু স্নেলের সূত্র প্রযোজ্য হয় না। তাহলে মনে বলবে যে লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ 0, তাহলে I সমান 0, তাহলে R সমান 0। স্নেলের সূত্রে আমরা জানি মিউ সমান সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ একটা নির্দিষ্ট মান থাকবে। তাহলে মানগুলি এখানে যদি 0 সাইন 0 ডিগ্রি আর আর এর মান, তাহলে যদি বসিয়ে দিই, তাহলে আই এর মান আর এর মান বসালে তাহলে সাইন 0 আর তাহলে 0 হয়ে গেল। তাহলে মিউ এর মান 0। একটা মাধ্যমের যে মিউটা, এটা 0 হতে পারে না, তাহলে সেই জন্য স্নেলের সূত্র প্রযোজ্য নয়। এবার দেখে নাও, তাহলে এটা হয়ে গেল, আমি বলে দিলাম, ভালো করে লিখে নেবে। তারপর দেখো, বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। বায়ু সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্ক √2। আপাতন কোণের মানটা 45 ডিগ্রি। প্রতিসরণ এর ক্ষেত্রে আমাকে বলে চ্যুতি কোণের মান কত হবে, দেখে নাও। মানটা √2 বলা আছে। আপাতন কোণের মানটা আয়ের মান 45 ডিগ্রি বলা আছে। এবার দেখে নাও, তাহলে মিউ সমান আমরা জানি সাইন আই বাই সাইন আর। তাহলে এখানে মিউ মানে √2, সাইন আই মানে আমরা বলবো সাইন 45 ডিগ্রি, এটা বলবো সাইন আর বলবো। তাহলে এখান থেকে আমরা কি বলবো, সাইন আর সমান সাইন 45 ডিগ্রি মানে 1/√2, সাইন 35 মানে 1/√2 ইন্টু, দেখো, ইন্টু এটা 1/√2। তাহলে এখান থেকে কত পেয়ে যাব, তাহলে সাইন আর সমান হাফ। তাহলে আর কত পেয়ে গেলাম, আর এর মানটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। আর এর মানটা 30 ডিগ্রি।
তাহলে এখানে তাহলে আলোটা এরকমভাবে আসছে, আলোটা দেখে নাও। এটা হলো বায়ু মাধ্যম, এটা হলো বায়ু, আর এটা হলো ঘন মাধ্যম। তাহলে বায়ু মাধ্যম থেকে আলো আসছে ঘন মাধ্যমে, এরম আসবে। তাই তাহলে আপাতন কোণের মানটা এটা আই হবে, তাই এই যে কোণটা, এই কোণটা আমরা ডেল্টা বলবো। তাহলে এই চ্যুতি কোণের মান কত? চ্যুতি কোণে এই কোণটা আমরা আর বলবো। তাহলে চ্যুতি কোণের মানটা যেটা হবে, চ্যুতি কোণের মানটা হবে আই। তাহলে আই থেকে কত আর বাদ দেবো, তাহলে আয়ের মান কত? আয়ের মান 45 ডিগ্রি, আর আর এর মান 30 ডিগ্রি। তাহলে ডেল্টার মান হবে 15 ডিগ্রি। তাহলে চ্যুতির মান বা চ্যুতি কোণের মান সেটা কত হবে? অতএব ওই রশ্মির চ্যুতিকোণ কত? 15 ডিগ্রি। তারপরে দেখে নাও তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্র। এটা হলো পেজ নাম্বার 82। বলা আছে একটি তরল দেখে নাও, একটি তরল একটি কঠিন সমযোজী উদাহরণ দিতে বলছে, খুব ভালো করে দেখে নাও। 3.5 এর অথবা। তাহলে কঠিন সমযোজী তরল সমযোজী আর গ্যাসীয়। কঠিন সমযোজী এটার নাম আমরা বলবো কঠিন সমযোজী, এটা বলবো চিনি, তারপর বলবো তরলটা বলবো ক্লোরোফর্ম। আর গ্যাসীয়টা বলবো মিথেন। তার নামগুলো মনে রাখতে হবে। তাহলে কঠিন সমযোজী আমরা বলবো চিনি, তরলটা বলবো ক্লোরোফর্ম, আর গ্যাসীয়টা আমরা কি বলবো? মিথেন বলবো। তাহলে একসঙ্গে আমরা তিনটে জানতে পেরে গেলাম। তাহলে আমরা তিনটে উদাহরণ দিয়ে দিয়েছি, দেখে নাও ভালো করে। তারপর দেখো চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কিন্তু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, বলবে চিনির জলীয় দ্রবণ বিশ্লিষ্ট হয়ে আয়ন উৎপন্ন করতে পারে না, তাই চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বিশ্লিষ্ট হয়ে অ্যানায়ন ও ক্যাটায়ন অর্থাৎ Na+ এবং Cl- আয়ন উৎপন্ন করে, সেই জন্যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। এরকমভাবে যে কোনো কিছু দিয়ে দিতে পারে। তাহলে মনে রাখতে হবে, যারা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন করবে তারা তড়িৎ পরিবহন করতে পারবে, আর যারা উৎপন্ন করতে পারবে না তার মধ্যে তড়িৎ পরিবহন হবে না, এটা মনে রাখতে হবে। এটা আমরা পেজ নাম্বার 106। তাহলে এটা আমরা বলবো পেজ নাম্বার 106-এ এটা বলবো। তারপর দেখো হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে আমরা H2SO4 কেন ব্যবহার করি না, এটা তোমরা দেখে নেবে, দুয়ারে গাঙ্গুলি মাইতি 123 পেজে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো তামার একটি সংখ্যা ধাতুর নাম এবং ব্যবহার। তামার এই সংখ্যা ধাতুর নাম হলো পিতল। তাহলে আমরা কি বলবো? তামার সংখ্যা ধাতুর নাম আমরা বলবো পিতল।
তাহলে সেটা পিতল বলবো। সেটা আমরা বাসন, কল, ফুলদানি তৈরিতে ব্যবহার করা হয়। বাসন, কল, ফুলদানি তৈরিতে ব্যবহার করা হয়, পিতলের ব্যবহার বলে দিলাম। তারপর দেখো এটা পেয়ে যাবে 130 পেজে, দেখবে পেয়ে যাবে। তারপর দেখো কপার এবং অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার। কপারের ব্যবহার আমরা কি বলবো? কপারের ব্যবহার হলো আমরা বলবো মূর্তি, মুদ্রা, মেডেল তৈরিতে ব্যবহার করা হয়। আর এছাড়া আমরা বলবো অ্যালুমিনিয়ামের ব্যবহার হলো বিমানের কাঠামো, মোটর গাড়ির বিভিন্ন অংশ তৈরিতে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করি। এই ব্যবহারটা তোমরা দেখে নেবে, পেজ নাম্বার 130-এ অবশ্যই আছে। একটি মাত্র রাসায়নিক বিক্রিয়া দ্বারা কিভাবে ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার পার্থক্য করা যায়? পরস্পর সমবয়বতা। ইথাইল অ্যালকোহল এবং ডাইমিথাইল ইথার পরস্পর সমবয়বতা। এবারে দেখে নেবে, এটা পেজ নাম্বার 140-এ আছে। 140-এ তোমরা পেয়ে যাবে, দেখে নেবে। এর নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড এর নাম। এবার দেখো বিভাগ ঘয়ে গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে? 4.2-এর অথবাটা দেখে নাও। 4.2-এর অথবাটা ক্যালসিয়াম কার্বনেট, তাকে উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করে কি পাবো? CO পাবো প্লাস CO2 পাবো। এইটা মানে 40 প্লাস 12, এটা হলো 48 গ্রাম। এটা 100 গ্রাম। এটা হলো 12 প্লাস 16 ইন্টু 2, এটা আমরা কত বলবো? 44 গ্রাম বলবো। 44 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় কত? 44 গ্রাম। একে বার করবে, 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় কত বলবো? 44/100 বলবো। আর এখানে কত বলা আছে? 50 গ্রাম। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যাবে কত? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাওয়া যাবে 44 ইন্টু 50/100। এটা কাটাকুটি করলে 2, এটা কাটাকুটি করলে আমরা 22 বলবো। তাহলে আমরা বলবো 22 গ্রাম। কত বলবো? আমরা বলবো 22 গ্রাম বলবো। 4.2টা 7 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? এখানে বলা আছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। দেখে নাও ভালো করে। তাহলে আমরা দেখে নাও Zn প্লাস H2SO4, এটা কি বলবো? ZnSO4 প্লাস H2, এটা আমরা বলবো। এবার দেখো 2 গ্রাম, এইটা মানে জিঙ্ক মানে 65.5 গ্রাম, আর এইটা মানে আমরা বলবো 2 গ্রাম। খুব ভালো করে দেখে নাও। তাহলে 2 গ্রাম H2 প্রস্তুত করতে জিঙ্ক প্রয়োজন
জিঙ্ক প্রয়োজন সেটা আমরা কত বলবো, 65.5 গ্রাম। 65.5 গ্রাম। এবার 2 গ্রাম থেকে আমি যখন, তাহলে 1 গ্রাম করতে কত লাগবে, 65.5 বাই 2, 7 গ্রাম। তাহলে 2 গ্রাম H2 প্রস্তুত করতে জিঙ্ক প্রয়োজন এত, একে কত আর 7 গ্রামে কত, এটা 7 গ্রাম। অবিশুদ্ধ জিঙ্কে 80% জিঙ্ক 88% জিঙ্ক বর্তমান। তাহলে প্রয়োজনীয় অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, প্রয়োজনীয় অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ তাহলে 88% অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক আছে। তাহলে কত হবে, এইটা ইন্টু আমরা কত বলবো, 100/88। এটা আমরা বলবো 260.51 গ্রাম। তাহলে প্রয়োজনীয় অবিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে, 260.51 গ্রাম। এরপরে দেখে নাও 4.3 কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝে, রাশিমালা। এটা পেজ নাম্বার 29-এ পেয়ে যাবে। গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক কেন, এটা পেজ নাম্বার 31-এ পেয়ে যাবে। তারপরে এর মান কত, এটা 1/273, এটা হলো ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। বিজয়ের মধ্যে দিয়ে যে আলো গেলে যে চ্যুতিকোণের রাশিমালা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পেজ নাম্বার 45-এ পেয়ে যাব। তারপরে দেখো এখানে বলা আছে পরের প্রশ্নে উত্তর লেন্স কিভাবে, দেখে নাও উত্তর লেন্স, পরেরটা দেখে নাও উত্তর লেন্স কীভাবে, তাহলে উত্তর লেন্স কীভাবে সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে, এটা পেজ নাম্বার 49-50-এ পেয়ে যাব। তারপরে F=R/2 এই প্রমাণটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 39-এ পেয়ে যাব। জুলের সূত্র 4.6-এ দেখো বলা আছে যে জুলের সূত্রগুলো বিবৃত করতে বলছে, এটা পেজ নাম্বার 71-এ পেয়ে যাবো। অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। বিওটি কাকে বলে, সিএফএ এলইডির পার্থক্য, এগুলো সুবিধা সমস্ত কিছু আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 72 থেকে 74-এর মধ্যে পেয়ে যাব। তারপরে দেখো পেয়ে যাব কিলোওয়াট। কিলোওয়াট হলো কোন ভৌত রাশির একক, এটা হলো ব্যয়িত তড়িৎ শক্তি, এটা আমরা লিখবো ব্যয়িত তড়িৎ শক্তির একক। আর একটা অঙ্ক আছে, বলা আছে এর প্রবাহমাত্রা কত হবে এবং ফিলামেন্টের রোধ কত হবে, দেখে নাও। তাহলে 4.8 এটা আমরা কি বলবো, প্রথমটা হলো ব্যয়িত তড়িৎ শক্তি। আর এখানে যেটা বলা আছে 60 ওয়াট 220 ভোল্ট, এখানে আমরা বলবো P সমান VI বলবো, এখান থেকে P এর মান 60, V এর মান 220 ইন্টু I, তাহলে I সমান আমরা বলবো 60/220।
এটা আমরা বলবো অ্যান্সারটা হবে আয়ের মান হবে 0.2 এত অ্যাম্পিয়ার বলবো, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। তারপরে আমরা বলবো রোধটা কত, বাতির রোধ হলো R সমান আমরা বলবো V²/P। ভি মানে 220 স্কোয়ার, আর পি মানে পাওয়ার 60। এটা করলে আসবে 806.67। এটা কিন্তু ওহম। তাহলে বাতির রোধ হলো এত ওহম, মানে 806.67 ওহম। আর বাতির মধ্যে কারেন্ট যাচ্ছে সেটা হলো 0.272। তারপরে দেখে নাও এখানে এই হাইড্রোজেনের প্রশ্নটা, এটা আমার পেজ নাম্বার 100 পেয়ে যাব। এবং তড়িৎ বিশ্লেষণের পার্থক্য পেজ নাম্বার 113 পেয়ে যাব। স্পর্শ পদ্ধতিটা আমরা 127 পেজে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরে, এটা আমরা 127 পেজে পেয়ে যাব। পলিমার মনোমার কাকে বলে, পিভিসি টেফলন পলিমার মনোমার কাকে বলে, পিভিসি টেফলন পলিথিন মনোমারের নাম ও সংকেতের 135 পেজে পেয়ে যাব। তারপর দেখো অ্যাসিটিনের সঙ্গে হাইড্রোজেনের যে জুট বিক্রিয়া সেটা আমরা পেয়ে যাব। দেখো সেটা হবে পেজ নাম্বার 145, অত্যন্ত ইম্পর্টেন্ট বিক্রিয়া। আর লাস্ট প্রশ্ন আছে সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত, এটা আমরা পেয়ে যাব CH2। উত্তরটা হবে CH2। তাহলে আজকে আমরা বড় যে প্রশ্নগুলো আছে সেগুলো মানে দুয়ারি গাঙ্গুলি মাইতির পেজ নাম্বার উল্লেখ করলাম এবং বাকি শর্ট প্রশ্নগুলো সলভ করে দিলাম। আর এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদের সুবিধার্থে সলভ করে দেখালাম। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।